হ্যালো বন্ধুরা, বই মেলায় স্বাগতম। আজ আমরা জোসেফ মার্ফির লেখা বিলিভ ইন ইয়রসেলফ বইটি নিয়ে কথা বলতে যাচ্ছি। আশিস সবসময় উচ্চাকাঙ্ক্ষী ছিলেন, কিন্তু তার জীবনে আত্মবিশ্বাস সবসময় প্রাধান্য পেত। একটি নামী ব্যাংকের ম্যানেজার পদে পৌঁছানোর পরও তার মনে হয়েছিল যে যদি তার আত্মবিশ্বাস একটু বেশি থাকত তাহলে সে আরও ভালো করতে পারত। অফিসের পর একদিন যখন সে তার চায়ের দোকানে বসেছিল, তখন সে একটি পুরনো বই দেখতে পেল, যা তার এক বন্ধু তাকে মাসখানেক আগে জোসেফ মার্ফির লেখা বিলিভ ইন ইয়রসেলফ বইটি দিয়েছিল। সে কখনোই এটি ঠিকমতো পড়েনি, কিন্তু সেদিন তার মনে অন্যরকম অনুভূতি হয়েছিল। সে বইটি খুলে প্রথম পাঠ, আত্মবিলিফের শক্তি, তোমার সম্ভাবনা উন্মোচন করো, পড়তে শুরু করে। প্রথম কয়েকটি অনুচ্ছেদে আশিস বুঝতে পেরেছিল যে বাস্তব জীবনের সবচেয়ে বড় সমস্যা হল সে নিজেকে বিশ্বাস করে না, সে নিজেকে অবমূল্যায়ন করত। প্রতিবার যখন তাকে কোনো বড় সিদ্ধান্ত নিতে হতো, তখন সে নেতিবাচক সম্ভাবনার কথা ভেবে পিছু হটত। এই বইটিতে লেখা ছিল, যদি একজন ব্যক্তির নিজের উপর বিশ্বাস থাকে, তাহলে সে যে কোনো অসুবিধা কাটিয়ে উঠতে পারে। সন্দেহ এমন একটি অদৃশ্য প্রাচীর যা আমাদের এগিয়ে যেতে বাধা দেয়। আশিসের মনে অতীতের অনেক ঘটনা চলতে থাকে। সে মনে করে, যখন সে এমবিএ করার সময় একটি বড় কর্পোরেট চাকরির জন্য আবেদন করার কথা ভেবেছিল, কিন্তু নিজেকে বোঝাতে পারেনি। তারপর যখন সে ব্যাংকে উচ্চপদের সুযোগ পেল, তখনও সে নিজেকে আটকে রাখল। ভেবেছিল যে অন্যরা তার চেয়ে বেশি সক্ষম হবে। সেই রাতে সে বাড়ি ফিরে দীর্ঘক্ষণ বইয়ের প্রথম অধ্যায়টি বারবার পড়তে থাকল। প্রতিটি লাইন মনে হচ্ছিল তার জন্য লেখা হয়েছে। এতে একটি বাক্যাংশ লেখা ছিল, তোমার অবচেতন মন তুমি যা বলো তা গ্রহণ করে, তাই বলো যে তুমি সক্ষম, শক্তিশালী এবং অপ্রতিহত। আশিস ভাবল, আমি কি সত্যিই আমার অবচেতন মনে নেতিবাচক জিনিস খাইয়ে দিচ্ছি? আমার চিন্তাভাবনা কি আমাকে থামিয়ে দিচ্ছে? পরের দিন যখন সে ব্যাংকে পৌঁছাল, তার দল তাকে একটি নতুন প্রকল্পের কথা বলল। একটি নতুন ঋণ প্রকল্প, যেখানে তাকে নেতৃত্ব নিতে হয়েছিল। এটি একটি বিশাল সুযোগ ছিল, কিন্তু এটি একটি ঝুঁকিও ছিল। তার প্রথম প্রতিক্রিয়া ছিল একই পুরনো স্নায়বিক সন্দেহ, ব্যর্থতার ভয়। কিন্তু তারপর তার মনে পড়ল বইয়ের কথাগুলো, যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো, তাহলে তুমি ইতিমধ্যেই অর্ধেক যুদ্ধ জিতে গেছ। সে নিজেকে আয়নায় দেখে নতুন একটা পরীক্ষা করার কথা ভাবল। তার প্রতিচ্ছবি দেখে সে বলল, আমি সক্ষম, আমি এটা করতে পারি, আমি একজন মহান নেতা। প্রথমবারের মতো সে একটু অস্বস্তি বোধ করল, কিন্তু আশ্চর্যজনকভাবে সে এক অদ্ভুত আত্মবিশ্বাসও অনুভব করল। সে ভাবল, যদি আমার পুরো জীবন সন্দেহের মধ্যে কাটানো যায়, তাহলে কি কয়েক সপ্তাহ ধরে ইতিবাচক স্বীকৃতি দিয়ে নিজের দিকে তাকানো এত কঠিন? বৈঠকের সময় প্রথমবারের মতো সে দ্বিধা ছাড়াই তার ধারণাগুলি উপস্থাপন করল। তার দল তার অন্তর্দৃষ্টি পছন্দ করেছিল এবং উচ্চতর ব্যবস্থাপনা তাকে এই প্রকল্পের নেতৃত্ব দিয়েছিল। এই প্রথমবার যখন সে নিজেকে ধরে রাখেনি এবং সে বুঝতে পেরেছিল যে তার ভয় কেবল একটি মায়া। পরবর্তী কয়েক সপ্তাহে আশিস নিজের ওপর বিশ্বাস গড়ে তোলার জন্য ছোট ছোট পদক্ষেপ নিয়েছিল। তাই সে প্রতিদিন সকালে নিজেকে ইতিবাচক স্বীকৃতি দিতে শুরু করে। যখনই কোনো নেতিবাচক চিন্তা আসত, তখন সে তার জায়গায় আমি যথেষ্ট নই বা আমি প্রতিদিন শিখছি এবং উন্নতি করছি, যদি আমি ব্যর্থ হই তাহলে কি হবে? প্রতিটি ব্যর্থতা সাফল্যের দিকে একটা ধাপ। ধীরে ধীরে সে পার্থক্য দেখতে শুরু করে। তার আত্মবিশ্বাস বাড়তে শুরু করে। যারা আগে তার দ্বিধা লক্ষ্য করত, এমনকি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তার নেতৃত্ব দক্ষতা লক্ষ্য করে। একদিন যখন আশিস তার ক্যাবিন অফিসার রোহিত স্যারের কাছে আসে, আমি আপনার সাথে কিছু আলোচনা করতে চেয়েছিলাম। রোহিত বলল, অবশ্যই কথা বলো। আশিস তাকে উৎসাহিত করেছিল, স্যার, আমার মনে হয় আমি এই ব্যাংকে খুব বেশি উন্নতি করতে পারবো না। আমি নিজেকে বিশ্বাস করি না যে আমি একটি উচ্চপদস্থ পদ পরিচালনা করতে পারবো। আশিস তার পুরনো দিনের কথা মনে করে হালকা হাসি দিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি কখনো ভেবেছ যে হয়তো এটা তোমার বিশ্বাস ব্যবস্থার সমস্যা হতে পারে? তুমি কি কখনো নিজেকে বলেছ যে তুমি সক্ষম, যে তুমি এটা করতে পারো? রোহিত নেতিবাচকভাবে মাথা নাড়ল। আশিস তার বইয়ের প্রথম পাঠটি তার সাথে ভাগ করে নিল। তোমার বিশ্বাস তোমার বাস্তবতাকে রূপ দেয়। যদি তুমি নিজেকে বলো যে তুমি এটা করতে পারো, তাহলে তোমার মন তা বিশ্বাস করবে। কিন্তু যদি তুমি নিজেকে বলো যে তুমি এটা করতে পারো, তাহলে তোমার মন সেই অনুযায়ী আচরণ শুরু করবে। রোহিত সন্দেহের সাথে মাথা নাড়ল, কিন্তু তার চোখে কৌতূহল ছিল। এক সপ্তাহ ধরে এটা চেষ্টা করে দেখো, আশিস বলল। প্রতিদিন সকালে আয়নায় তাকাও এবং নিজেকে বলো যে আমি সক্ষম, আমি বেড়ে উঠছি, আমি চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। শুধু এক সপ্তাহ চেষ্টা করো এবং তারপর বলো এতে কোনো পরিবর্তন এসেছে কিনা। রোহিত প্রতিশ্রুতি দিল যে সে এটা চেষ্টা করবে। আজ যখন সে তার ক্যাবিনগুলিতে এলো, সে দেখতে পেল যে সেই একই ব্যক্তি যার আগে সন্দেহ ছিল, এখন অন্য কাউকে আত্মবিশ্বাস সম্পর্কে শেখাচ্ছে।
এই রূপান্তর এত সহজেই ঘটেছে যে সে নিজেও তা বুঝতে পারেনি। সে হেসে তার ডেস্কে রাখা বিলিভ ইন ইয়োরসেলফ বইটির দিকে তাকালো। হয়তো এটা কেবল শুরু। সে ভেবেছিল যে আশিস এখন আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী। মার্ফি আত্মবিশ্বাসী বোধ করছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যখন তিনি নিজের উপর বিশ্বাস স্থাপন করতে শুরু করেন তখন সবকিছু নিজে থেকেই ঘটবে। অফিস থেকে বাড়ি ফিরে তিনি আবার বিলিভ ইন ইয়োরসেলফ বইটি খুললেন। পরবর্তী অধ্যায়ে তিনি একটি নতুন জিনিস পড়লেন, অ্যাফার্মেশনস। এতে লেখা ছিল যে আমাদের অবচেতন মনের ওপর আমাদের খুব কম নিয়ন্ত্রণ রয়েছে, কিন্তু নিশ্চিতকরণ হলো এমন একটি উপায় যার মাধ্যমে আমরা এটাকে রিপ্রোগ্রাম করতে পারি। মার্ফি লিখেছিলেন যে যদি একজন ব্যক্তি প্রতিদিন 3 থেকে 5 মিনিটের জন্য নিশ্চিতকরণ বলে এবং এটির পুনরাবৃত্তি করে সকাল এবং সন্ধ্যায়, তাহলে ধীরে ধীরে তার অবচেতন মন এটাকে সত্য বলে বিশ্বাস করতে শুরু করবে। সে ভাবল, এটা কি আসলেই কাজ করতে পারে? সে ভাবল, এটা চেষ্টা করার ক্ষতি কি? সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলল, আমি আত্মবিশ্বাসী যে আমি সক্ষম, আমি একজন মহান নেতা। প্রথমে তার একটু অদ্ভুত লাগল। সে কখনো কল্পনাও করেনি যে সে এটা বলবে, কিন্তু তারপর সে ভাবল যে যখন সে নিজেকে সন্দেহ করেছিল তখনও সে ধরে নিয়েছিল যে সে প্রমাণ ছাড়াই কিছু করতে পারবে না। তাই যদি ইতিবাচক চিন্তাভাবনা কোনো প্রমাণ ছাড়াই সত্য বলে মনে হতে পারে, তবে ইতিবাচক নিশ্চিতকরণ কেন নয়? সে সিদ্ধান্ত নিয়েছে যে সে 1 সপ্তাহ ধরে প্রতিদিন এই প্রক্রিয়াটি অনুসরণ করবে। পরের দিন সকালে সে নিশ্চিতকরণগুলি পুনরাবৃত্তি করল। তারপর অফিসে যাওয়ার আগেও প্রথম 2-3 দিন সে খুব বেশি পার্থক্য অনুভব করেনি, কিন্তু চতুর্থ দিনে অদ্ভুত কিছু ঘটে গেল। ব্যাংকে একটি গুরুত্বপূর্ণ সভা চলছিল। উচ্চতর ব্যবস্থাপনা ঋণ অনুমোদন প্রক্রিয়াটি সহজ করতে চেয়েছিল। আলোচনার সময় যখন সমাধানের জন্য জিজ্ঞাসা করা হয়েছিল, প্রথমে আশিস দ্বিধাগ্রস্ত হতে শুরু করে, কিন্তু তারপর তার নিশ্চিতকরণগুলি মনে পড়ে গেল। আমি একজন মহান নেতা, আমার ধারণা আমরা মূল্যবান। সে দ্বিধাগ্রস্তভাবে তার পরামর্শ দিল। আশ্চর্যজনকভাবে সবাই তার ধারণা পছন্দ করেছে। সিনিয়র এক্সিকিউটিভরা তার কথা গুরুত্ব সহকারে নিয়েছিলেন এবং সভার পর তার বসও তার প্রশংসা করেছিলেন। সে বুঝতে পেরেছিল যে নিশ্চিতকরণগুলি কেবল শব্দ নয়। যখন সে নিজেকে সক্ষম মনে করতে শুরু করে, একদিন রাতে যখন সে বই পড়ছিল তখন সে আরেকটি মজার জিনিস পড়ল। অবচেতন মন সবচেয়ে বেশি সক্রিয় থাকে যখন আমরা ঘুমাতে যাচ্ছিলাম। এর মানে হল, যদি ঘুমানোর ঠিক আগে নিশ্চিতকরণ পুনরাবৃত্তি করা হয় তাহলে এর প্রভাব আরও গভীর হতে পারে। সেই রাতে আশিস ঘুমাতে যাওয়ার আগে নিশ্চিতকরণ পাঠ করল। সে চোখ বন্ধ করে কল্পনা করল যে সে একজন সফল নেতা, তার দল তাকে সম্মান করত এবং সে আত্মবিশ্বাসের সাথে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করত। ধীরে ধীরে এই অভ্যাসটি তার অভ্যাসে পরিণত হয়েছিল। এখন নিশ্চিতকরণ তার দৈনন্দিন রুটিনের অংশ হয়ে উঠেছে। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে সে প্রথম কাজটি করত, নিজের কাছে ইতিবাচক কথা বলত। একদিন রোহিত আবার অফিসে তার কাছে এলো। স্যার, আমি চেষ্টা করেছিলাম, আপনি যা বলেছিলেন তা। রোহিত কিছুটা দ্বিধা নিয়ে বললেন, এবং এতে কি কোনো পার্থক্য হয়েছে? হ্যাঁ স্যার, প্রথমে এটা খুব অস্বস্তিকর মনে হয়েছিল, কিন্তু যখন আমি 1 সপ্তাহ ধরে নিশ্চিতকরণ বললাম তখন আমার আত্মবিশ্বাস বাড়তে শুরু করে। যখনই আমার কোনো সন্দেহ ছিল আমি আমার নিশ্চিতকরণগুলি মনে করতাম। আশিস হাসল। সে রোহিতের চোখে সেই আত্মবিশ্বাস দেখেছিল যা আগে ছিল না। আমাদের কথাগুলি আমাদের মনকে গঠন করে, আশিস বলল। যদি আমরা নিজেদেরকে ইতিবাচক কথা বলি তবে আমাদের অবচেতন মন তা সত্য বলে বিশ্বাস করবে, কিন্তু যদি আমরা নিজেদেরকে ইতিবাচক কথা বলি তবে আমাদের পুরো চিন্তাভাবনা পরিবর্তন করতে পারে। রোহিত মাথা নাড়ল। এখন পরবর্তী পদক্ষেপ হলো ধারাবাহিকতা, আশিস বলল। 1 বা 2 সপ্তাহ ধরে শুধু নিশ্চিতকরণ বললে স্থায়ী পরিবর্তন আসবে না, এটাকে অভ্যাসে পরিণত করতে হবে। আমি চেষ্টা করব স্যার, রোহিত বললেন। আগামী কয়েক সপ্তাহে আশিস তার নিশ্চিতকরণকে আরও শক্তিশালী করে তুলেছিল। এখন সে কেবল সাধারণ নিশ্চিতকরণই করত না, বরং নির্দিষ্ট নিশ্চিতকরণও করত যা তার জীবনের জন্য উপকারী ছিল। সে পরিস্থিতির সাথে সংযোগ স্থাপন করত। যখনই কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হতো সে বলতো যে আমি আত্মবিশ্বাসের সাথে স্মার্ট সিদ্ধান্ত নিই। যখনই কোনো বড় কাজ আসত সে বলতো যে আমি চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে সম্পূর্ণরূপে সক্ষম। যখনই তার আত্মসন্দেহ থাকত সে বলতো আমি নিজের এবং আমার ক্ষমতার উপর বিশ্বাস রাখি। ধীরে ধীরে তার সম্পূর্ণ মানসিকতা বদলে যেতে থাকে। এখন সে আগের মতো ছোট ছোট বিষয়ে আতঙ্কিত হতো না। সে পরিস্থিতি শান্তভাবে পরিচালনা করত এবং তার নেতৃত্বের দক্ষতা উন্নত হতে শুরু করে। একদিন ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা ঘোষণা করে যে তাদের একজন নতুন শাখা ব্যবস্থাপকের প্রয়োজন। অনেকে আবেদন করতে পারে, কিন্তু কঠিন প্রতিযোগিতা ছিল। আশিসের মনে আবার পুরনো চিন্তাভাবনা আসতে শুরু করে। আমি কি এর জন্য প্রস্তুত?
কিন্তু তারপর সে তার অবচেতন মনকে নিয়ন্ত্রণ করে। সে তার নিশ্চিতকরণের পুনরাবৃত্তি করে এবং নিজেকে মনে করিয়ে দেয় যে যদি সে তার চিন্তাভাবনা পরিবর্তন করে থাকে তাহলে এখন তাকে সেই চিন্তাভাবনা তার মধ্যে প্রতিফলিত করতে হবে। পরের দিন সে আবেদন করল। আশিস ব্যাংক ব্যবস্থাপনার কাছে তার আবেদন পাঠালো। তাই তার ভেতরে এক অদ্ভুত আবেগের মিশ্রণ ছিল। একদিকে সে সাহস দেখিয়েছে বলে উত্তেজনা, অন্যদিকে পুরনো উদ্বেগ যে যদি সে প্রত্যাখ্যাত হয় তবে কি হবে। কিন্তু এবার সে নিজেকে এই সন্দেহে ডুবে যেতে চাইছিল না। সে নিশ্চিতকরণের অনুশীলন আরও গভীর করে এবং মনে মনে এটা স্থাপন করতে শুরু করে যে সে এই পদের জন্য সম্পূর্ণ প্রস্তুত। প্রতিদিন সকালে যখন সে আয়নার সামনে দাঁড়াত, সে নিজেকে বলতো যে আমি এই পদের জন্য উপযুক্ত প্রার্থী। আমার দক্ষতা, অভিজ্ঞতা এবং সাফল্যের জন্য মন আছে। তার মন এটাকে সত্য বলে বিশ্বাস করতে শুরু করে। সে নিজেকে লক্ষ্য করল তার শারীরিক ভাষা আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। তার আচরণ আরও প্রফেশনাল বলে মনে হয়েছিল এবং সবচেয়ে বড় পার্থক্য হল এখন সে দ্বিধাগ্রস্ত হয়ে সিদ্ধান্ত নিচ্ছে না, বরং স্পষ্টতার সাথে এগিয়ে যাচ্ছে। একদিন অফিসে তার সাথে এইচআর বিভাগে থাকা মেঘার দেখা হলো। সে আশিসকে জিজ্ঞেস করল, আমি শুনেছি তুমি শাখা ব্যবস্থাপক পদের জন্য আবেদন করেছ? হ্যাঁ, করেছি, আশিস সামন্ত দ্বিধা নিয়ে বলল। সে উত্তর দিল, দারুণ, তুমি একজন শক্তিশালী প্রার্থী, তোমার পূর্ণ আত্মবিশ্বাস থাকা উচিত। আশিস হাসতে চেষ্টা করল, কিন্তু ভেতরে একই সন্দেহ জাগল, আমি কি সত্যি একজন শক্তিশালী প্রার্থী? সন্ধ্যায় সে বাড়ি ফিরে আবার বিলিভ ইন ইয়োরসেলফ বইটি খুলল। এবার যে পাঠটি সে পড়ল তা তার চিন্তাভাবনা বদলে দিল। ডক্টর মার্ফি লিখেছিলেন যে বিশ্বাস এবং কর্মের মধ্যে গভীর সম্পর্ক আছে। যখন একজন ব্যক্তি কিছু অর্জনের বিষয়ে সন্দেহ পোষণ করে তখন তার মন তা অর্জনের জন্য অতিরিক্ত প্রচেষ্টা চালায়। এটা একেবারেই সত্য। আশিস মনে মনে বললেন যে যখন সে নিজেকে সক্ষম মনে করতে শুরু করে, একদিন রাতে যখন সে বই পড়ছিল তখন সে আরেকটি মজার জিনিস পড়ল। এটা প্লেসবো এফেক্টের মতো। যদি মস্তিষ্ক নিশ্চিত হয় যে কিছু সত্য, তাহলে শরীরও সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখায়। আশিস নিজেকে জিজ্ঞাসা করলেন, আমি কি নিজেকে বোঝানোর উপর নির্ভর করছি? কিন্তু যদি তিনি সত্যিই তার বিশ্বাসকে কাজে পরিণত করতে চান, তাহলে তাকে আরও সক্রিয়ভাবে আচরণ করতে হবে, যেন তিনি ইতিমধ্যেই একজন শাখা ব্যবস্থাপক হয়ে গেছেন। পরের দিন থেকে তিনি একটি নতুন পদ্ধতি গ্রহণ করলেন। এখন তার বর্তমান ভূমিকায় তিনি একজন শাখা ব্যবস্থাপকের মতো চিন্তাভাবনা শুরু করলেন। সভাগুলোতে তিনি নিজেকে কেবল একজন কর্মচারী হিসেবে নয়, একজন নেতা হিসেবে উপস্থাপন করতে শুরু করলেন। যখনই কোনো জটিলতা দেখা দিত, তখন তিনি একজন সিনিয়রের নির্দেশের জন্য অপেক্ষা না করে তার সমাধানের জন্য একটি সক্রিয় পদ্ধতি গ্রহণ করতে শুরু করেছিলেন। ধীরে ধীরে লোকেরাও লক্ষ্য করতে শুরু করল, আশিস, আজকাল আপনি খুব আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নিচ্ছেন। একজন সহকর্মী বললেন, কারণ আমি এখন অনুভব করছি যে আমি এর জন্য প্রস্তুত, তিনি উত্তর দিলেন। তারপর আরেকটি বড় চ্যালেঞ্জ এলো। ব্যাংকের একজন গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট ঋণ নিয়েছিলেন। অনুমোদন পেতে সমস্যা হয়েছিল। আগে আশিস এই ধরনের ক্ষেত্রে কেবল কাগজপত্র দেখাতেন এবং সিনিয়রদের সাথে পরামর্শ করতেন, কিন্তু এবার তিনি নিজেই গবেষণা করতেন, ক্লায়েন্টের চাহিদা গভীরভাবে বুঝতেন এবং এর জন্য একটি বিস্তারিত প্রস্তাব প্রস্তুত করতেন। যখন তিনি তার সিনিয়রদের কাছে এই প্রস্তাবটি উপস্থাপন করেন, তখন তারা কোনো দ্বিধা ছাড়া এটি অনুমোদন করেন। এই অভিজ্ঞতা তাকে আরেকটি বড় শিক্ষা দেয়। বিশ্বাস কেবল চিন্তাভাবনা থেকে আসে না, এটি কাজ থেকে আসে। যখন তিনি নিজেকে নিশ্চিত করেন যে তিনি এই ভূমিকার জন্য প্রস্তুত, তখন তার আচরণও একই রকম হতে শুরু করে। কয়েকদিন পর তিনি মেঘার সাথে আবার দেখা করেন। আশিস, আপনার সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারণ করা হয়েছে, প্যানেল পরের সপ্তাহে আপনাকে মূল্যায়ন করবে, তিনি তাকে বললেন। আশিস 1 সেকেন্ডের জন্য ঘাবড়ে গেলেন, কিন্তু তারপর নিজেকে সংযত করলেন। আমি ইতিমধ্যেই একজন শাখা ব্যবস্থাপকের মতো আচরণ করছি, আমি যা জানি তা তাদের দেখানোর প্রয়োজন। এখন তার প্রস্তুতি পর্ব শুরু হয়েছে। তিনি নিজেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করলেন, আমি যদি একজন শাখা ব্যবস্থাপক হতাম তাহলে আমার কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতো? আমি যদি এই সমস্যার মুখোমুখি হতাম তবে আমার কি সমাধান হতো? তিনি তার অতীত অভিজ্ঞতা বিশ্লেষণ করেছিলেন, তার অর্জনগুলি নোট করেছিলেন এবং নেতৃত্বের দক্ষতা যা থেকে তিনি শিখেছিলেন তা স্মরণ করেছিলেন। সাক্ষাৎকারের দিন তিনি প্যানেলের সামনে আত্মবিশ্বাসের সাথে বসেছিলেন। প্রথম প্রশ্ন ছিল, আশিস, তুমি কেন এই পদের জন্য নিজেকে সেরা প্রার্থী বলে মনে করো? এই প্রশ্নের উত্তর ভাবতে সে সম্ভবত দ্বিধাগ্রস্ত ছিল। সে একটা মানসিকতা তৈরি করেছে, সক্রিয় ডিসিশন নিয়েছে এবং একজন নেতার মতো চিন্তা করতে শুরু করেছে। এই ভূমিকা আমার জন্য কেবল পদোন্নতি নয়, বরং একটি স্বাভাবিক অগ্রগতি। প্যানেল তার কথা মনোযোগ সহকারে শুনেছে এবং মুগ্ধ হয়েছে। সাক্ষাৎকার শেষ হয়েছে এবং পরের দিন আশিস আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে, তাকে নতুন শাখার ব্যবস্থাপক করা হয়েছে। এই খবর শুনে সে এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারছে না, কিন্তু তারপর সে মনে মনে বলেছে, এটা কেবল আমার কঠোর পরিশ্রমের ফল নয়, বরং আমার বিশ্বাস এবং কর্মের ফল।
সে বুঝতে পেরেছে যে যখন আমরা কোনো কিছুকে সম্পূর্ণরূপে নিজের হিসেবে গ্রহণ করি, যখন আমরা কেবল নিশ্চিত কথা বলি না বরং সেই বিশ্বাসের উপর কাজ করি, তখন আমরা তার উপর কাজ শুরু করি। যখন আমরা একসাথে থাকি তখন সবকিছু আমাদের পক্ষে ঘটতে শুরু করে। এখন তার যাত্রা একটি নতুন পর্যায়ে ছিল, কিন্তু সে জানত যে সামনে আরও চ্যালেঞ্জ থাকবে এবং তাকে প্রতিবার তার বিশ্বাসকে কাজে পরিণত করতে হবে। আশিস এখন তার নতুন ভূমিকার সাথে সম্পূর্ণরূপে খাপ খাইয়ে নিয়েছে, কিন্তু নতুন দায়িত্বের সাথে নতুন চ্যালেঞ্জও এসেছে। শুরুতে উত্তেজনা ছিল, কিন্তু দিন যত গড়িয়েছে তিনি বুঝতে পেরেছেন যে শাখা ব্যবস্থাপক হওয়া কেবল একটি পদবি নয়, বরং একটি মানসিকতা। আগে যখন তিনি সিদ্ধান্ত নিতেন তখন তিনি কেবল নিজের কর্মক্ষমতার উপর মনোযোগ দিতেন, কিন্তু এখন তাকে পুরো দলের বৃদ্ধির দেখাশোনা করতে হতো। অনেক সময় তার মনে হয়েছিল যে সম্ভবত তিনি এই স্তরের দায়িত্বের জন্য পুরোপুরি প্রস্তুত নন। একদিন যখন ব্যাংকে একটি গুরুত্বপূর্ণ সমস্যা দেখা দেয়, একজন বড় ক্লায়েন্টের ঋণ আবেদন প্রক্রিয়ার মধ্যে আটকে যায়, তখন আশিসের মনে হয়েছিল যে তিনি আবার একই ধরনের আত্মসন্দেহের মধ্যে যাচ্ছেন। প্রথমে তিনি সহজাতভাবে ভেবেছিলেন যে তার এই সমস্যাটি সিনিয়রদের সাথে আলোচনা করা উচিত, কিন্তু তারপর তার মনে পড়ে গেল যে এখন তিনি নিজেই একজন সিনিয়র এবং তাকে তার দায়িত্ব পালন করতে হবে। হোগি পরিস্থিতি বিশ্লেষণ করে, তার দলের সদস্যদের সাথে আলোচনা করে এবং অবশেষে এমন একটি সমাধান খুঁজে বার করে যা কেবল ক্লায়েন্টের জন্যই ভালো ছিল না, বরং ব্যাংকের নীতির সাথেও সামঞ্জস্যপূর্ণ ছিল। যখন সে সমাধানটি বাস্তবায়ন করে দেখল যে সবকিছু ঠিকঠাক কাজ করছে, তখন সে একটি সঙ্গীত পেল। বাস্তবতা আরও সক্ষম হয়ে উঠেছে, কিন্তু ভয় এবং সন্দেহ এখনও তার ভেতর বিদ্যমান ছিল। সেই রাতে সে আবার বিলিভ ইন ইয়োরসেলফ বইটি খুলল। এবার পাঠটি তাকে খুব গভীর স্তরে প্রভাবিত করেছিল। ডক্টর মার্ফি দুটি পাখির গল্প বলেছিলেন যারা উড়তে শিখছিল। প্রথম পাখিটি তার নীড়ের ডালটি শক্ত করে ধরে রেখেছিল, কারণ এটি ভয় পেয়েছিল যে যদি এটি উড়তে চেষ্টা করে এবং পড়ে যায় তাহলে কি হবে। দ্বিতীয় পাখি ভয় উপেক্ষা করে সাহস সঞ্চার করে এবং প্রথমবারের মতো তার ডানা ছড়িয়ে দেয়। সে উড়তে চেষ্টা করেছিল, সে কয়েকবার পড়ে গেল, কিন্তু প্রতিবার সে তার ভেতরের ভয়কে পিছনে ফেলে এগিয়ে যেতে থাকে। ধীরে ধীরে সে এমন উচ্চতায় পৌঁছে গেল যেখানে প্রথম পাখিটি শুধুমাত্র স্বপ্ন দেখতে পারে। আশিস মনে হচ্ছিল যেন এই গল্পটি তার জন্যই লেখা হয়েছে। সে নীলেকে জিজ্ঞাসা করেছিল যে সেও কি প্রথম পাখির মতো তার পুরনো আরাম অঞ্চলে আটকে আছে। সে শাখা ব্যবস্থাপক হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছিল, সে বিশ্বাস এবং নিশ্চিতকরণের সাথে এগিয়ে গেছিল, কিন্তু এখন কি সে তার সন্দেহ ত্যাগ করে এগিয়ে যেতে প্রস্তুত? পরের দিন থেকে সে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করল। এখন সে কেবল তার ভূমিকা পরিচালনা করছিল না, বরং সক্রিয়ভাবে শিখছিল। সে তার দলের সদস্যদের সাথে আলোচনা শুরু করেছিল, তাদের চ্যালেঞ্জগুলো বুঝছিল এবং এমন একটি পরিবেশ তৈরি করেছিল যেখানে সবাই শিখতে এবং সফল হতে পারে। তিনি এমন একটি নতুন পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিলেন যেখানে সবাই খোলাখুলি কথা বলতে পারে। যখনই কোনো সমস্যা দেখা দিত তখন তিনি ঐতিহ্যবাহী পদ্ধতিতে তা মোকাবেলা করার পরিবর্তে নতুন উপায় খুঁজে বের করতেন। ধীরে ধীরে তার দলও তার শক্তি শোষণ করতে শুরু করে। তারপর একদিন ব্যাংকের আঞ্চলিক প্রধান আশিসকে ফোন করেন। পরের মাসে আপনাকে একটি নতুন শাখার দায়িত্ব দেওয়া হচ্ছে। এটি আমাদের দুর্বল পারফর্মিং শাখাগুলির মধ্যে একটি এবং আমরা মনে করি আপনি এটি ঘুরিয়ে দিতে পারেন। আগে যদি তিনি এই সুযোগ পেতেন তাহলে তিনি ভয় পেতেন। তিনি কি এত বড় দায়িত্ব পালন করতে পারতেন? কিন্তু এখন তার মানসিকতা বদলে গেছে। তিনি দ্বিধা ছাড়াই উত্তর দেন, আমি চ্যালেঞ্জ গ্রহণ করি। আমি শাখাটিকে আরও ভালো করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। নতুন শাখায় আসার সাথে সাথে তিনি বুঝতে পেরেছিলেন যে এই কাজটি সহজ হবে না। সেখানকার কর্মীরা হতাশ হয়ে পড়েছিলেন, গ্রাহকদের আস্থা হ্রাস পেয়েছিল এবং সামগ্রিক কর্মসংস্কৃতিও কিছুটা নেতিবাচক ছিল। কিন্তু আশিস এখন পরিবর্তনকে ভয় পাননি। তিনি তার দলকে উৎসাহিত করেছিলেন। আশিস সমস্ত কর্মচারীদের একত্রিত করে তাদের কেবল একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, আমরা যদি এই শাখাটিকে সফল করতে চাই তাহলে আমাদের প্রথমে কি পরিবর্তন করা উচিত? প্রথমে মানুষ দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু ধীরে ধীরে ধারণা আসতে শুরু করে। কেউ কেউ বলেন যে গ্রাহক পরিষেবা উন্নত করা দরকার, কেউ কেউ বলেন যে অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলিকে সহজতর করা গুরুত্বপূর্ণ। আশিস সবার কথা শুনেছিলেন এবং তারপর একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি সকলের সাথে একসাথে কাজ করে একটি নতুন কর্মসংস্কৃতি গড়ে তুলবেন যেখানে প্রত্যেকে নিজের ওপর বিশ্বাস রাখে এবং তাদের সেরা কর্মক্ষমতা প্রদান করে। তিনি তার দলে একই বিশ্বাস ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেছিলেন যা তিনি নিজে শিখেছিলেন। তিনি একটি সহজ অনুশীলন শুরু করেছিলেন। প্রতিদিন সকালে দলের সদস্যরা তাদের সবচেয়ে বড় লক্ষ্য এবং শক্তির কথা উচ্চস্বরে বলত। প্রথমে এটি অদ্ভুত লাগছিল, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে দলের আত্মবিশ্বাসের স্তর বাড়তে শুরু করে। যারা আগে কেবল নির্দেশের জন্য অপেক্ষা করত, তারা এখন নিজেরাই উদ্যোগ নিতে শুরু করে।
ধীরে ধীরে ফলাফল আসতে শুরু করে। গ্রাহক পরিষেবার রেটিং উন্নত হতে শুরু করে, শাখায় পদচারণা বাড়তে শুরু করে এবং যে শাখাটি একসময় খারাপ পারফর্ম করছিল তা এখন ব্যাংকের শীর্ষ শাখা। একদিন যখন আশিস তার শাখার বাইরে দাঁড়িয়েছিল, তখন সে নিজেকে প্রথম পাখির মতো আবিষ্কার করল। সে আগে তার পুরনো শাখার আরামের জায়গায় ছিল, কিন্তু এখন সে নিজেকে চ্যালেঞ্জ করে বড় কিছু অর্জন করেছে। সে বুঝতে পেরেছিল যে বৃদ্ধির আসল অর্থ কেবল একটি পদ অর্জন নয়, বরং নিজেকে নতুন স্তরে ঠেলে দেওয়া। সে আবার তার বইটি খুলল এবং শেষ লাইনটি সে তাকে ভেতর থেকে অনুপ্রাণিত করেছিল। নিজের ওপর বিশ্বাস জন্ম থেকেই একটি প্রাকৃতিক উপহার, যা প্রতিকূলতাকে জয় করে এবং সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। এখন আশিস জানত যে তার যাত্রা এখানেই শেষ হয়নি, বরং এটি একটি নতুন যাত্রার শুরু। আশিস এখন অনুভব করতে শুরু করেছিল যে তার বৃদ্ধি কেবল একজন ব্যাংক ব্যবস্থাপক হিসেবেই ঘটছে না, বরং তার চিন্তাভাবনাও সম্পূর্ণরূপে পরিবর্তিত হচ্ছে। আগে সে নিজেকে একজন মধ্যম ব্যবস্থাপনার কর্মচারী হিসেবে বিবেচনা করত, যার দায়িত্ব কেবল কার্যক্রম পরিচালনা করা ছিল। কিন্তু এখন সে অনুভব করতে শুরু করেছিল যে নেতৃত্বের আসল অর্থ কী। কেবল ব্যবস্থা এবং মানুষ পরিচালনা করা নয়, বরং নিজের চিন্তাভাবনাকে এমন একটি স্তরে নিয়ে যেতে হবে যেখানে কেউ বড় সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না। নতুন শাখাটি সফল করার পর ব্যাংকের উচ্চতর ব্যবস্থাপনার চোখ এখন আশিসের ওপর। তিনি কেবল একটি নিম্নমানের শাখা ঘুরে দেখেননি, বরং সেখানকার কর্মীদের মানসিকতাও বদলে দিয়েছিলেন। কিন্তু তার জন্য সবচেয়ে বড় শিক্ষা ছিল যে তিনি প্রথমবারের মতো তার অবচেতন শক্তিকে পুরোপুরি কাজে লাগাতে পেরেছিলেন। তিনি তার সন্দেহগুলি পিছনে ফেলে নিজেকে এমন একটি স্তরে দেখতে শুরু করেছিলেন যা তিনি আগে কল্পনাও করতে পারেননি। একদিন ব্যাংকের প্রধান কার্যালয় থেকে আরেকটি ফোন এলো। এবার একটি নতুন চ্যালেঞ্জ ছিল, একটি উদ্যোগ স্থাপনের সুযোগ। এটি ইতিমধ্যে বিদ্যমান শাখাগুলি পরিচালনা করার চেয়েও বড় কাজ ছিল, কারণ এখানে সবকিছুই শুরু থেকে শুরু করতে হবে। প্রথমে আশিস ভেবেছিলেন যে তিনি হয়তো এই প্রকল্পের জন্য প্রস্তুত নন, কিন্তু তারপরে তিনি নিজেকে একই প্রশ্ন জিজ্ঞাসা করলেন যা তিনি তার আগের যাত্রায় শিখেছিলেন। আমি কি আমার অবচেতন মনকে পুরোপুরি কাজে লাগাতে পারি? আমি নিজেকে সীমাবদ্ধ রাখছি? সে তার ভেতরের ভয় বুঝতে পেরেছিল এবং তা ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিল। সে এই নতুন শাখা স্থাপনের জন্য একটি সম্পূর্ণ কৌশল তৈরি করেছিল। প্রথমত, সে তার অবচেতন মনকে ইতিবাচক নিশ্চিতকরণ দিয়ে পূর্ণ করতে শুরু করেছিল। আমি একজন সফল নেতা। আমি একটি উচ্চ কার্যক্রম দল তৈরি করতে পারি। আমাকে এই চ্যালেঞ্জের জন্য নির্বাচিত করা হয়েছে কারণ আমি এটি করতে সক্ষম। আগে এগুলো কেবল কথা বলে মনে হচ্ছিল, কিন্তু যখন সে প্রতিদিন সেগুলো পুনরাবৃত্তি করতে শুরু করেছিল, তখন তার ভেতরে এক অদ্ভুত আত্মবিশ্বাস আসতে শুরু করেছিল। তারপর সে তার দল তৈরি করেছিল। সে কেবল তাদের দক্ষতার ভিত্তিতে মিত্রদের নির্বাচন করেনি, বরং এমন লোকদের নিয়েছিল যাদের মানসিকতা বৃদ্ধিমুখী ছিল। সে এমন একটি পরিবেশ তৈরি করেছিল যেখানে সবাই উৎসাহিত বোধ করে এবং যেখানে রিস্ক নেওয়াকে নেতিবাচক হিসেবে দেখা হয় না, বরং এটি একটি শেখার প্রক্রিয়া বলে বিবেচিত হয়। সে তার দলকে ব্যাখ্যা করেছিল যে ব্যবসা বা ব্যাংকিং কেবল সংখ্যার খেলা নয়, বরং এটি একটি মানসিকতা। যদি আমরা আভ্যন্তরীণভাবে বিশ্বাস করি যে আমরা সাফল্য অর্জন করতে পারি, তাহলে বাহ্যিক ফলাফলও অনুসরণ করবে। গ্রাহকরা স্বয়ংক্রিয়ভাবে আসতে শুরু করবে। যখন নতুন শাখা চালু করা হয়েছিল, প্রথম কয়েক মাস খুব চ্যালেঞ্জিং ছিল। গ্রাহকরা আসছিলেন, কিন্তু রূপান্তর হার কম ছিল। কর্মীদের শক্তি বেশি ছিল, কিন্তু ফলাফল ধীর ছিল। আশিস অনেকবার সন্দেহ করেছিলেন, কিন্তু তারপর তিনি তার অবচেতন বিশ্বাস ব্যবস্থা সক্রিয় করেছিলেন। তিনি নিজেকে বলেছিলেন যে প্রতিটি সফল ব্যবসা চলে প্রাথমিকভাবে ধীর, কিন্তু বিশ্বাস দৃঢ় হলে সূচকীয় বৃদ্ধি আসতে পারে। তিনি অবচেতন মনকে ব্যবহার করে সরাসরি ব্যবসা পরিচালনার জন্য একটি নতুন কৌশল গ্রহণ করেন। ব্যবসায় এটি কিভাবে ব্যবহার করবেন? তিনি তার দলের সাথে একটি দৈনিক রীতিনীতি শুরু করেছিলেন, যেখানে প্রতিটি কর্মচারী সকালে 5 মিনিটের জন্য চোখ বন্ধ করে কল্পনা করতেন যে শাখাটি পূর্ণ ক্ষমতায় কাজ করছে, গ্রাহকরা খুশি এবং আয় বেশি। এটি কেবল একটি মানসিক অনুশীলন ছিল না, বরং একটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কৌশল ছিল যা অবচেতন মনকে প্রোগ্রাম করার জন্য প্রোগ্রাম করা যেতে পারে। ধীরে ধীরে শাখাটি পরিবর্তন হতে শুরু করে, গ্রাহকের সংখ্যা বাড়তে শুরু করে, কর্মীরা আরও আত্মবিশ্বাসী বোধ করতে শুরু করে এবং সামগ্রিক পরিবেশ একটি সফল ব্যবসার মতো হয়ে ওঠে।
একদিন যখন একজন বড় কর্পোরেট ক্লায়েন্ট তার শাখায় কোটি কোটি টাকার চুক্তি চূড়ান্ত করে, তখন আশিস বুঝতে পারলেন যে এটি কেবল কঠোর পরিশ্রমের ফলাফল নয়, বরং এটি অবচেতন মনের শক্তির জাদুও। তিনি এখন তার অবচেতন মনকে আরও উন্মেষণ করতে শুরু করেন। তিনি ভাবলেন যে যদি তার বিশ্বাস ব্যবস্থা এত বড় পরিবর্তন আনতে পারে, তাহলে কি সে এর চেয়ে বড় কিছু করতে পারে? সে কি কেবল একজন ব্যাংকার থাকবে, নাকি সে তার উদ্যোক্তা স্বপ্নগুলিও অনুসরণ করতে পারবে? একদিন তার এক পুরনো বন্ধু বিকাশের সাথে দেখা হয়েছিল, যে আগে একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করত, কিন্তু এখন সে তার নিজস্ব ফিনটেক স্টার্টআপ শুরু করেছে। বিকাশ আশিসকে বলেছিলেন যে কিভাবে সে তার কর্পোরেট চাকরি ছেড়ে নিজের কোম্পানি শুরু করেছে এবং কিভাবে সে তার অবচেতন শক্তি ব্যবহার করে তার ব্যবসাকে আরও বড় করেছে। আশিসের মনে হলো এই কথোপকথন তার জন্য একটা সংকেত। সে কখনো নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে দেখেনি, কিন্তু এখন সে অনুভব করছে যে যদি সে নিজের ওপর বিশ্বাস রাখতে পারে, তাহলে কোনো পথই কঠিন নয়। সে নিজের কাছে প্রতিজ্ঞা করেছে যে সে কেবল কর্মচারী মানসিকতার মধ্যে বাস করবে না, বরং একজন দূরদর্শী নেতা হয়ে উঠবে। সে তার অবচেতন মনকে এত ভালোভাবে প্রশিক্ষিত করেছিল যে এখন তার জন্য কোনো চ্যালেঞ্জই অসম্ভব ছিল না। সে জানত যে ব্যবসা সাফল্য কেবল বাহ্যিক কৌশল দিয়ে আসে না, বরং সর্বোপরি অভ্যন্তরীণ বিশ্বাস ব্যবস্থা শক্তিশালী হওয়া উচিত। তিনি তার বইটি লিখেছেন, একই লাইন আবার পড়ুন, ইতিবাচক আত্মসম্মান বিকাশ কেবল ব্যক্তিগত বিকাশের জন্যই অপরিহার্য নয়, বরং পেশাদার সাফল্যের জন্য একটি চালিকা শক্তিও হতে পারে। এখন তিনি জানতেন যে তার পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত। আশিস এখন এমন এক পর্যায়ে পৌঁছেছেন যেখানে তার চিন্তাভাবনা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে। তিনি কেবল একজন ব্যাংক ম্যানেজার ছিলেন না, এমন একজন ব্যক্তি যিনি তার অবচেতন মনের শক্তি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছিলেন। তার কাজে তিনি যে সাফল্য অর্জন করেছিলেন তা কেবল ব্যাংকিং কৌশলের কারণে নয়, বরং তার ভিতরের গভীর বিশ্বাস ব্যবস্থা তাকে সেখানে নিয়ে গিয়েছিল। এখন তার সামনে একটি বড় প্রশ্ন ছিল যে তিনি কি তার পুরো জীবন কেবল একজন উচ্চস্তরের ব্যাংকার হিসেবে কাটাতে চান, নাকি তিনি তার পূর্ণ সম্ভাবনা অন্বেষণ করবেন। ব্যাংকের নতুন শাখা সফল হয়ে উঠেছে, কিন্তু এখন তার ভিতরে একটি নতুন অস্থিরতা দেখা দিয়েছে। তিনি দেখেছিলেন যে তার অবচেতন মনের শক্তি দিয়ে কতটা পরিবর্তন আনা সম্ভব, তাই কেন এর চেয়েও বড় কিছু করা যাবে না? একদিন তিনি একটি সাহসী সিদ্ধান্ত নেন। তিনি তার চাকরি থেকে পদত্যাগ করেন। এই সিদ্ধান্তটি সহজ ছিল না, কারণ তিনি একটি স্থিতিশীল কেরিয়ারে ছিলেন, তার বেতন ভালো ছিল এবং একবার একটি প্রতিশ্রুতিমূলক চাকরি করেছিলেন। আমি কি ভয়ের কারণে পিছিয়ে আছি, নাকি আমি কি আমার অবচেতন মনের শক্তির উপর আস্থা রাখতে পারি এবং এগিয়ে যেতে পারি? তিনি তার বন্ধু বিকাশের সাথে অংশীদারিত্ব করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার ফিনটেক স্টার্টআপটি একটি বড় ঝুঁকি ছিল, কিন্তু এখন সে জানত যে সাফল্য কেবল বাহ্যিক কারণের ওপর নির্ভর করে না, বরং অভ্যন্তরীণ বিশ্বাস ব্যবস্থাই সবচেয়ে বড় ভূমিকা পালন করে। সে তার সমস্ত শক্তি স্টার্টআপে নিয়োজিত করেছিল। সে এখানে ব্যাংকে যে নেতৃত্ব এবং ব্যবসায়িক কৌশল দক্ষতা শিখেছিল তা প্রয়োগ করেছিল। সে নিশ্চিতকরণ এবং অবচেতন মন সম্পর্কে যে ধারণাগুলি শিখেছিল তা ব্যবহার করেছিল। আমরা যা ভাবি তা বাস্তবে পরিণত হয়। প্রথম কয়েক মাস খুব কঠিন ছিল। তহবিলের সমস্যা ছিল, ক্লায়েন্ট পাওয়া কঠিন ছিল এবং অনেক সময় মনে হয়েছিল যে সে ভুল সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সে যা করেছে তাই করেছে। তার অবচেতন মনকে ব্যর্থতা মেনে না নেওয়ার জন্য প্রশিক্ষিত করেছে। সে প্রতি রাতে নিজেকে জিজ্ঞাসা করছে, বারবার নিশ্চিতকরণ পুনরাবৃত্তি করুন, আমাদের ব্যবসা সফল হবে, আমাদের অসীম সম্ভাবনা রয়েছে, আমরা প্রতিটি চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারি। ধীরে ধীরে সব কিছু পরিবর্তন হতে শুরু করল। স্টার্টআপটি আকর্ষণ অর্জন করতে শুরু করল, বিনিয়োগকারীরা আগ্রহ দেখিয়েছিল এবং কিছু বড় ক্লায়েন্ট বোর্ডে এসেছিল। আশিস বুঝতে পেরেছিল যে এই সব কেবল ভাগ্য বা কঠোর পরিশ্রমের ফল নয়, বরং এটি তার বিশ্বাস ব্যবস্থার শক্তি। সে যত বেশি তার অবচেতন মনে বিশ্বাস করেছিল, তত বেশি সাফল্য তার প্রতি আকৃষ্ট হয়েছিল। 1 বছর পর তার ফিনটেক স্টার্টআপটি সারা দেশে স্বীকৃত হতে শুরু করল। তার কোম্পানি ব্যাংকিং এবং অর্থায়নের জগতে বিখ্যাত হতে শুরু করল। আশিস আর কেবল একজন ব্যাংকার ছিলেন না, বরং ছিলেন
একজন উদ্যোক্তা হয়ে উঠুন, যিনি তার অবচেতন মনের শক্তি দিয়ে তার পুরো জীবন বদলে দিয়েছিলেন। এখন যখন তিনি পিছনে ফিরে তাকালেন, তখন তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে তিনি সেই একই ব্যক্তি যিনি একবার নিজেকে সন্দেহ করেছিলেন। কিন্তু তিনি শিখেছিলেন যে বিশ্বের সবচেয়ে বড় শক্তি আপনার নিজের বিশ্বাস ব্যবস্থায়। যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখতে পারেন, তাহলে কিছুই অসম্ভব নয়। এখন তিনি নিজেই একজন হয়ে উঠলেন। তিনি একটি বই লেখার কথা ভাবছিলেন। নিজের ওপর বিশ্বাস রাখুন, একজন ব্যাংকার থেকে একজন উদ্যোক্তা পর্যন্ত আমার যাত্রা। তিনি ভেবেছিলেন যে তার গল্প যদি অন্য কারো জীবন বদলে দিতে পারে, তাহলে এর চেয়ে বড় আর কিছু হবে না। তিনি তার ডায়েরিতে শেষ কথাগুলি লিখলেন। সাফল্য বাইরে থেকে শুরু হয় না, বরং ভেতর থেকে। যখন আপনি আপনার অবচেতন মনকে প্রশিক্ষিত করেন, তখন আপনি পুরো বিশ্বকে পরিবর্তন করতে পারেন। অথবা তোমার মতে সবকিছু বদলে যেতে শুরু করে। এখন আশিস জানতেন যে তার যাত্রা এখানেই শেষ হয়নি, বরং এটি কেবল একটি নতুন শুরু। আশিসের গল্প প্রমাণ করেছিল যে আসল পরিবর্তন বাইরে থেকে শুরু হয় না, বরং ভেতর থেকে শুরু হয়। তিনি তার ভয়, সন্দেহ এবং সীমাবদ্ধতাগুলিকে পিছনে ফেলে একটি নতুন জীবন তৈরি করেছিলেন, যা কেবল একজন ব্যাংকার হওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি শিখেছিলেন যে সাফল্য কেবল কঠোর পরিশ্রম এবং পরিকল্পনা দ্বারা আসে না, তবে সর্বোপরি নিজের ওপর অটল বিশ্বাস থাকা প্রয়োজন। তিনি কেবল তার ক্যারিয়ারে নয়, বরং তার সমগ্র চিন্তাভাবনায় নিশ্চিতকরণ, কল্পনা এবং অবচেতন মনের শক্তিকে একীভূত করেছিলেন। একটা সময় ছিল যখন তিনি তার ক্ষমতা নিয়ে সন্দেহ করতেন, কিন্তু এখন তিনি নিজেই অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন। তার ফিনটেক স্টার্টআপ এখন একটি সফল কোম্পানি ছিল, কিন্তু সবচেয়ে বড় সাফল্য ছিল যে তিনি নিজেকে সম্পূর্ণরূপে বদলে ফেলেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে যদি একজন ব্যক্তি তার অবচেতন মনকে সঠিক উপায়ে প্রোগ্রাম করে, তাহলে কিছুই অসম্ভব নয়। এখন তিনি তার পরবর্তী লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিলেন, অন্যদেরও একই জিনিস শিখতে সাহায্য করার জন্যে। তিনি তার অভিজ্ঞতাগুলিকে একটি বইতে লিপিবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যাতে অন্যরা তাদের সীমাবদ্ধতা ভেঙে তাদের পূর্ণ সম্ভাবনা উন্মোচন করতে পারে। তিনি তার ডায়েরিতে শেষ কথাগুলো লিখেছিলেন, আমাদের বাহ্যিক পরিস্থিতি আমাদের থামায় না, কিন্তু আমাদের আত্মসন্দেহ আমাদের পিছিয়ে রাখে। যখন আপনি নিজের ওপর বিশ্বাস করেন, তখন বিশ্ব আপনাকে বিশ্বাস করতে শুরু করে। তো বন্ধুরা, আজকের জন্য এটি ছিল আমাদের বইয়ের সারাংশ। মন্তব্য করে আমাদের জানান যে আপনি এটি কেমন পছন্দ করেছেন, এবং শেষ পর্যন্ত সারাংশটি শোনার জন্যে আপনাকে ধন্যবাদ।